এবার আমি চেঁচিয়ে উঠি, আপনি এতক্ষণ অনেক বাজে কথা বলেছেন, আর শুনতে চাই না। বলতে বলতে আমি ফিরে চললাম আমাদের কূপের দিকে। পেছন থেকে বাবুলালের কণ্ঠ শুনলাম, টিকটিকিবাবুকে বলবেন একটু যেন ভেবে দেখেন, এমন ধান্দা ফিন মিলবে না। কুপিতে ফিরে দেখলাম ডক্টর পালের সঙ্গে তখনও মেঘনাথের আলোচনা চলছে। ওর পাশে একটা কালো রঙের অ্যাটাচি। বললাম, মেঘনাথ, ডক্টর পাল বোধহয় ওর ফর্মুলা সমেত অ্যাটাচিটা তোকে রাখতে দিচ্ছেন। হ্যাঁ অর্ণববাবু, আমার মনে হচ্ছে এটা আমার কাছে শেপ নয়। আপনারা তো বেনারস নেমে যাবেন, আমায় আরও অনেকটা সময় ট্রেনে কাটাতে হবে। বাবুলাল তো এলাহাবাদ পর্যন্ত আমায় ধাওয়া করেছে। মেঘনাথ ভ্রুকুঁচকে আমার দিকে তাকিয়ে বলল, তুই কি করে জানলি? আমি তো তোকে বলিনি। আমি তখন মেঘনাথকে একটু আগে বাবুলাল ট্যাননের সঙ্গে আমার সাক্ষাৎ এবং সব কথাবার্তাকে বললাম। সব শুনে মেঘনাথ বলল, যা ভেবেছিলাম, লোকটা তার চেয়েও বড় শয়তান। তবে ডক্টর পাল, আপনি ভাববেন না, এলাহাবাদ থানার আইসি রাজেশ পাণ্ডে আমার বিশেষ পরিচিত। আমি এখনই তাকে ফোন করে দিচ্ছি। সে সেখানে আপনার নিরাপত্তার সব ব্যবস্থা করবে। এই সময় হঠাৎ নজর পড়ল টু টায়ার আপার ব্যাংকে। সেই যুবকটি উঠে বসেছে, তাকিয়ে আছে আমাদের দিকে। মনে হলো আমাদের সমস্ত আলোচনা ও যেন গিলছে। সঙ্গে সঙ্গে গত রাতের স্বপ্নটা মনে পড়ল, আর তারপরে বুকের ভেতরটা কেঁপে উঠল। আর কিছুক্ষণের মধ্যেই বেনারস স্টেশনে আমাদের ট্রেন ঢুকে পড়ল। ডক্টর ফণীভূষণ পাল আমাদের দুজনকে কামরার দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। মুখে উনি যতই সাহস দেখান, এই মুহূর্তে ওকে বেশ নার্ভাস বলেই মনে হচ্ছে। মেঘনাথ অবশ্য নামবার সময় ওকেও আশ্বস্ত করল। ডক্টর ফণীভূষণ বললেন, মেঘনাথবাবু, আমার সেমিনার শেষ হলে আশা করি দিন তিনেকের মধ্যে আমি বেনারসে গিয়ে আপনার সাথে দেখা করব। আর সে সময় পর্যন্ত আপনার এই অ্যাটাচি আমার কাছেই নিরাপদে থাকবে। মেঘনাথের হাতে দেখলাম সে কালো রঙের অ্যাটাচিটা। আমার ভাগ্য ভালো, ট্রেনে উঠে আপনার মতো একজন গোয়েন্দার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল মেঘনাথবাবু, আর আমার চিন্তা নেই। হা হা হা। হঠাৎ পেছন থেকে একটা গা জ্বালানো অট্টহাসি শুনে ফিরে তাকালাম। আমাদের ছেড়ে আসা কামরাটার অন্য একটা জানালার পাল্লা খুলে মুখ বাড়িয়ে হাসছে বাবুলাল ট্যান্ডন। আমাদের সঙ্গে চোখাচোখি হতেই বিদায়ের ভঙ্গিতে হাত নাড়তে শুরু করলো। ডক্টর পালের দিকে তাকালাম, ওর মুখটা ভয়ে সাদা হয়ে গেছে। মেঘনাথ দাঁতে দাঁত চেপে বলল, এই হাসির জবাব ও খুব শিগগির পাবে, তুই দেখিস অর্ণব। পুণ্যভূমি বারাণসী। মেঘনাথ ফোনটা রেখে বলল, এলাহাবাদ থানার আইসি মিস্টার রাজেশ পাণ্ডেকে কেসটা সব বললাম। উনি বললেন কোনো চিন্তা নেই, ডক্টর ফণীভূষণ পালের নিরাপত্তার সব দায়িত্ব উনি নিচ্ছেন। শুধু এলাহাবাদে উনি কোন হোটেলে উঠেছেন মিস্টার পাণ্ডে জানতে চাইলেন। সে তো উনি তোকে বলেছেন। হ্যাঁ, মিস্টার পাণ্ডেকে জানিয়ে দিলাম। তবে এই সঙ্গে রাজেশ পাণ্ডে আরও একটা কথা জানালেন। কি? ওই বাবুলাল ট্যান্ডনকে বেশ কিছুদিন যাবৎ পুলিশ খুঁজছে। দেশের নানা সম্পদ বিদেশে পাচার করাই নাকি লোকটার পেশা। তার মানে লোকটা শুধু ক্রিমিনালই নয়, দেশদ্রোহী। ঠিক তাই, মেঘনাথ বলল। বেনারসে এসে আমরা উঠেছি দশাশ্বমেধ ঘাটের কাছাকাছি একটা হোটেলে। সেদিনটা আর বিশেষ কোথাও বেরোলাম না, বিকেলটা দশাশ্বমেধ ঘাটে বসেই কাটালাম। এই ঘাটটাও কম দর্শনীয় নয়। এখানে সারি সারি বিশাল ছাতার নিচে বসে থাকা হিন্দু পণ্ডিতের দল। পুণ্যার্থীরা এসে এদের কাছে পূজা নিবেদন করে গঙ্গার পুণ্যসলিলে স্নান সেরে ফিরে যান। পুরাকালেই দশাশ্বমেধ ঘাটেই নাকি কাশীর রাজা দিব্যদাস ব্রহ্মার পরামর্শে 10 অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। সেই থেকেই এই নামকরণ ঘটেছে। বেনারসের আদি নাম কাশী। কাশীর গঙ্গার সব ঘাটগুলির মধ্যে এটি সবচেয়ে প্রসিদ্ধ। আর কাশী ভারতবর্ষের আদি ধর্মক্ষেত্র। এখানকার বাবা বিশ্বনাথ মন্দিরে সারা বছরই লোক সমাগম হয়। তবে আমার বন্ধুটি খুব বেশি পুণ্যলোভী মনে হয় না। ও বলে এখানে বসে নানা ধরনের মানুষ দেখা যায়, পুণ্যলাভের চেয়েও এ লাভও কিছু কম নয়। পরদিন আমরা গেলাম গঙ্গার অপর নামে রামনগর। নৌকা করে যেতে বেশ ভালোই লাগলো। পুরনো দিনে কাশীর রাজারা এখানেই বাস করতেন। রাজবাড়ির রাজকীয় গেট, অস্ত্রাগারের প্রাচীন সংগ্রহ সবই দর্শনীয়। 1872 সালে তৈরি রাজবাড়ির একটা আশ্চর্য ঘড়ি আছে। আজও দিন, ক্ষণ, চন্দ্রসূর্যের অবস্থান নির্ভুলভাবে জানিয়ে চলেছে। রাজা জিত সিং নির্মিত দুর্গা মন্দিরটিও খুব সুন্দর। সারা দিন রামনগর ঘুরে সন্ধে নাগাদ আমরা হোটেলে ফিরলাম। দিনটা নিরাপদভাবেই কাটলো বলা চলে। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, মেঘনাথ ডক্টর ফণীভূষণের ফর্মুলা ভরা অ্যাটাচিটা একদম হাতছাড়া করছে না। যেখানেই যাচ্ছে ওর সঙ্গে থাকছে। কিন্তু তাতেই কি, ওটা নিরাপত্তা বজায় থেকেছে। ঘটনাটা ঘটল পরদিন সন্ধ্যায় নাগাদ। গল্পের প্রথম শুনতে হলে